গুলির আঘাতে ইনফেকশনে মৃত্যু ঝুঁকিতে আন্দোলনকারী অনেক শিক্ষার্থী। সরকারি খরচে চিকিৎসার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপির। সাবেক প্রধানমন্ত্রী সহ পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ সাজা চান স্বজনরা। এবং পশ্চিমবঙ্গে ধর্ষণ হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে সর্বস্তরের মানুষ। রাজ্য সরকারের পদত্যাগ দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীরা রাজধানী সহ সারা দেশের সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে তাদের চিকিৎসা দেওয়ারও দাবি করেছেন সমন্বয়ক সানজিদ আলম। বিকেলে ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন। তারা আন্দোলনে আহত শিক্ষার্থীরা রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালগুলোতে শয্যার বিপরীতে দ্বিগুণ রোগী ভর্তি আছে। পরে স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির বলেন, 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে সার্বিক পরিবর্তন সম্ভব। গুলির আঘাতে ইনফেকশনে অনেক আন্দোলনকারী শিক্ষার্থী মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি। সরকারি হসপিটালে কারণ ওই মানুষগুলো আসলে আর্থিকভাবে তাদের ওই সামর্থ্য সেটি নেই। সেই জায়গা থেকে আমাদের একটি দাবি থাকবে যে ওই যে প্রাইভেট হসপিটালগুলোতে এখনও যারা রয়েছে, যদিও আমরা দেখেছি যে একটি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে সকল জায়গায় তাদের যত রকমের খরচ রয়েছে সেটি যেন মৌকুফ করা হয়, এবং যদি তারপরও প্রাইভেট হসপিটালগুলোতে কিছু বিল নেয় সেটি যেন ন্যূনতম একটি মেডিসিন বিল নেয়। প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটের টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না। আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে, আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয়, আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুজনের মরদেহ হস্তান্তর করেছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। আন্দোলনে নিহত 3 জনের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পড়েছিল বেশ কিছুদিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত লাশ শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এরপর কর্তৃপক্ষ 11 আগস্ট বেওয়ারিশ মরদেহ গ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দেন। এর প্রেক্ষিতে সকালে 2 জনের পরিচয় শনাক্তের পর হস্তান্তর করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। ব্যবস্থাকে ভ্যান্ডালাইজ করতে আসে, অপ্রয়োজনীয় কোনো কিছু করে পর থেকে অদ্যাবধি প্রথম দফাও আমাদের সঙ্গে কোঅপারেট করছে। আমরা আশা করছি চিকিৎসক এবং আমরা এই জায়গায় চিকিৎসকদের নিরলস পেশেন্টে বসিয়ে কাজ করা মানে এই জন্য আপনারা স্পেশালাইজড ডক্টর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেশ কয়েকজনের মরদেহ এখনও পড়ে আছে ঢাকা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তাদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি করেছে বৈষম্য বিরোধী চিকিৎসক ও স্টুডেন্ট পরিষদ। সকালে ঢাকা মেডিকেলের মর্গে জড়ো হন পরিষদের সদস্যরা। বলেন, ঢাকা মেডিকেলে 8টি ছাড়াও সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে আছে আরও 6টি মরদেহ। এরই মধ্যে লাশগুলো পৌঁছতে শুরু করেছে। চেহারা আরও বিকৃত হলে পরিচয় শনাক্ত করা কঠিন হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও যত্নশীল হওয়ার আহ্বান পরিষদের সদস্যদের। মোস্ট অফ দ্য ডেড বডি কিন্তু আসলে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা পসিবল, এবং একটা ডেড বডি আছে যেটা ফুলি ডিকম্পোজ। এই লাশগুলো আসলে যাদের সন্তান, যাদের ভাই, যার হাজব্যান্ড, তাদের তো পাওয়ার অধিকার আছে। এই যে আমরা একটা স্বাধিকার পেলাম যাদের রক্তের বিনিময়ে, তাদের লাশটা কি তার বাড়ির যে গোরস্থান, যে মসজিদের পাশে কি দাপন হওয়ার তার অধিকার নাই? ছবির মাধ্যমে হোক
বা ওদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হোক আমরা যদি শনাক্ত করতে পারি, আমরা চেষ্টা করব ওদেরকে বাবা মার কাছে ফেরত দিতে। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সকালে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। সামিটের এবারের প্রতিপাদ্য একটি টেকসই ভবিষ্যতের জন্য একটি ক্ষমতায়ন গ্লোবাল সাউথ। পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। Economy and education. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি কার্বন নিঃসরণ, সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। We can start with the vision of building a world of 3 zeros. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems, it can become a massive force if we work together. বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ ও আলোচনা সভায় একথা বলেন তারা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ ও আলোচনা সভা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো, অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। আর আব্দুস সালাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এখনো আন্দোলন শেষ হয় নাই। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চলেছে ছাত্র জনতার উপর। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক।
আমরা এই সভা থেকে দাবি করব তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। এদিকে প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এগুলো দ্রুত প্রত্যাহার করে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বিভিন্ন গণহত্যার বিচার করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। সকালে মগবাজারের নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। অলি আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী পৃষ্ঠপোষকতায় যাদের চাকরি হয়েছে সেসব দালালদের শুধু বদলি কিংবা চাকরিচ্যুত না করে তাদের বরখাস্ত করতে হবে। গণহত্যার হুকুমদাতাদের কোথাও আশ্রয় না দিয়ে তাদের আয়না ঘরে রেখে স্বজন ছাড়া বন্দি জীবনের স্বাদ বোঝাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলডিপি। হেফাজত ইসলামের আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল, পিলখানা তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে 57 জন অফিসার সহ গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক। আগামীতে যেন কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কোনো দলের সেবাদাস না হয় বা দলের সদস্য না হয় তা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের মাটিতে আর স্বৈরশাসক, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, লুটেরাদের স্থান হবে না। পিলখানা হত্যার বিচারের দাবি জানিয়ে 3 দফা দাবি উত্থাপন করেছেন নিহতদের স্বজনেরা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে। একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান ইনকোয়ারি কমিশন হয়েছে। আনিসুজ্জামান সাহেব একজন, উনি খুব সম্ভবত সচিব ছিলেন, ওনার অধীনে, এবং আরেকটা ইনকোয়ারি কমিশন, যেই ইনকোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটার অরিজিনাল ভার্সনটা চাই, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা ইনকোয়ারি করেছিলেন, সেইটার ইনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন, তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো। এবার চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে এই মামলাটি হয়। ভোরে নগরের চাঁদগাঁও থানায় মামলাটি করেন নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ। এতে শেখ হাসিনাকে প্রধান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দ্বিতীয় আসামি করা হয়। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক, শৈবাল দাস সুমন, নূর মোস্তফা টিনু, নগদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও 40-50 জন। ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হওয়া সাবেক এমপি এম.এ. লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের আগে পরে দেশ ছাড়েন বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য, তবে বেশিরভাগই দেশ ছাড়তে পারেননি। ক্ষমতায় থাকাকালে নানা অপরাধ ও অনিয়মের অভিযোগে এখন একের পর এক মামলায় গ্রেপ্তার হচ্ছেন তারা। এবার চট্টগ্রামের ডবলমুরিং থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ডে সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফ। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে চট্টগ্রাম 11 আসনের এই সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদ করতে 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, আর আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার ভোর 6:30টার দিকে নগরীর বাইজিদ বোস্তামি মাজার এলাকা থেকে গ্রেপ্তার হন এম.এ. লতিফ। এদিকে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের এমপি রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে সদরের রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার একটি বিশেষ টিম। পরে তাকে স্থানীয় পুলিশের হেফাজতে রাখা হয়। শনিবার বিকেলে তাকে সদর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তৌফিক মাহমুদ,
সময় সংবাদ। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দল গঠনের আগে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দিতে চান সমন্বয়করা। তবে তারা এও বলছেন, বিদ্যমান দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এ কারণে নতুন দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছেন। আরও জানাচ্ছেন শাকির আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থান এসেছে কাঙ্ক্ষিত বিজয়, তবে এখনো বাকি রাষ্ট্র সংস্কার। এই গুরু দায়িত্বের ভারও তরুণদের কাঁধে। তাই এবার ছাত্র রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও তারুণ্যের পদচারণায় দূর হবে বৈষম্য, ফেসিবাদ আর স্বৈরতন্ত্র, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপে তরুণরা কি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে, এমন প্রশ্ন সবার মনে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাফ জবাব, রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার আগেই সংস্কার করতে হবে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থা সহ পুরো রাষ্ট্র কাঠামো। আমরা রাজনৈতিক দল গঠন করব, এটা আমরা এখনো আলোচনায় আনি নেই। রাষ্ট্রটা সংস্কার হোক, ইনস্টিটিউশনগুলো সংস্কার হোক, এগুলো শক্তিশালী হয়ে উঠুক, শিক্ষা ব্যবস্থা সংস্কার হোক, বিচার বিভাগ স্বাধীন হয়ে উঠুক, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারুক। আমরা এখনো কোনো রাজনৈতিক দল গঠন নিয়ে চিন্তা ভাবনা করছি না, তবে রাষ্ট্র সংস্কার নিয়ে যে গঠনমূলক কাজগুলো সেটা করার চেষ্টা করতেছি আমরা। আর রাষ্ট্রের গণতন্ত্রের যে ধারাটা, এটা উন্নত করার চেষ্টা করছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই রাজনৈতিক দল গঠনের জন্য জনগণের প্রত্যাশার চাপ রয়েছে জানিয়ে সমন্বয়করা বলছেন, সময়ে বাতলে দেবে তরুণদের এগিয়ে যাওয়ার গতিপথ। জনগণের প্রত্যাশা আছে, তারা চাচ্ছে যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি। যেহেতু অপরাপর রাজনৈতিক দলগুলো আস্থা হারিয়েছে, মানুষ ভাবে যে তরুণদের মাধ্যমে একটা দল আসুক, তা আমরা সেটাও বিবেচনায় রেখেছি। এছাড়া রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফেসিবাদকে দূর করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে আরও সুসংগঠিত করার কাজ চলছে বলে জানান সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করেছে, লিড দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এই যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা এখনো রাষ্ট্রের মধ্যে আছে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আছে, এটা সংস্কারের জন্য আমরা সেই মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চাচ্ছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যাচাই বাছাই শেষে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। কী পরিমাণ মুক্তিযোদ্ধা সন্তানের চাকরি কোটার মধ্যে হয়েছে, আর মুক্তিযোদ্ধার কী অবস্থায় আছে, সংখ্যা কত, এবং কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছে, এই সমস্ত কিছু মানুষের কাছে, জনসাধারণের কাছে আমরা উন্মুক্ত করে দেব। সময় সংবাদে আরও থাকছে। ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস, ঢাকার সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বৈরী আবহাওয়ায় কক্সবাজারে সমুদ্রে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার। ভর্তি পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণীর 169 জন শিক্ষার্থী অভিভাবক অংশ নেন। সকাল 10:30টার দিকে অবস্থানরত অভিভাবকরা জানান, চলতি শিক্ষাবর্ষে রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নেসা নূন স্কুল প্রথম শ্রেণীতে ভর্তি হন তাদের ছেলেমেয়েরা। 3 মাস ক্লাস করার পর জানতে পারেন বয়স জটিলতায় 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়েছে। শিক্ষাবর্ষের মাঝামাঝিতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়। পরে ভর্তি পুনর্বহালের দাবিতে হাইকোর্টেও রিট করেন অভিভাবকরা, কিন্তু উচ্চ আদালতেও ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। অভিভাবকদের অভিযোগ, ভর্তি বাণিজ্য ও দুর্নীতির শিকার হয়েছে তাদের ছেলেমেয়েরা। এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান। আমি স্কুলকে অনেক মিস করি, আমি আবার স্কুলে যেতে চাই। আমি আমার স্কুলকে ভালোবাসি, আমি আমার স্কুলকে মিস করি এবং আমি আমার ক্লাসে ফিরতে চাই। মাউসি থেকে সার্কুলার আসার পরে আমরা মাউসির আন্ডারে অ্যাপ্লাই করেছি। আলাদা আলাদা স্কুলের যদি আলাদা আলাদা নিয়ম থাকে, ওটা তো আর আমরা জানি না। ওনাদের ভুলের কারণে আমরা আজ এই রাস্তার মধ্যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। 7 মাস ক্লাস করেছে, এক্সাম দিয়েছে,
এখন যদি বলে বাচ্চাগুলোর ভর্তি বাতিল, তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমার বাচ্চা কিন্তু শুধুমাত্র ভিকারুন্নেসা স্কুলে চান্স পায়নি, আর সিরিয়ালি আরও 2-3টে স্কুলে সে ভর্তির জন্য বিবেচিত হয়েছিল। বছরের অর্ধেকে গিয়ে যদি তারা আমাদের বাচ্চাকে বাতিল করে দেয়, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমার বাচ্চাকে তো অন্য কোনো স্কুলে ভর্তি করাবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও শীর্ষ কর্তারা পদত্যাগ করায় প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে। থমকে গেছে একাডেমিক কার্যক্রম। এদিকে শীর্ষ কর্তারা পদত্যাগ করায় সরকার নির্ধারিত সময়ে অনেক বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। বিস্তারিত তারিফ রহমানের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব ক্ষেত্রেই সংস্কার চলছে। গত 10 আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একে একে পদত্যাগ করেন উপাচার্য, 2 উপ-উপাচার্য, প্রক্টোরিয়াল বডি, সব হলের প্রদক্ষ ও ছাত্র উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে এখন কার্যত প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে। এমন অবস্থায় গত 7 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 552তম জৌলি সিন্ডিকেট সভায় গৃহীত সব সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে। ওই সভায় আবেদনের ভিত্তিতে আবাসিক হলের আসন বরাদ্দ সহ 19 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল। পাশাপাশি 16 আগস্ট থেকে শাটল ট্রেন চালু ও 18 আগস্ট থেকে আবাসিক হল খুলে দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে স্থগিত হয়ে পড়েছে সব কার্যক্রম। প্রশাসন না এসে যদি আমাদের ক্লাস কার্যক্রম ফিরিয়ে না দেয়, তাহলে হচ্ছে আমাদের যে আমরা সেশন জোটের ভিতরে পড়ব। এরই মধ্যে গত 14 আগস্ট বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসিক হলে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায় রেজিস্ট্রার ও অ্যাকাউন্টস অফিস ছাড়া উপাচার্য, উপ-উপাচার্য সহ সব অফিস তালাবদ্ধ। এই মুহূর্তে কোনো উপাচার্য যদি না আসে, কোনো অভিভাবক যদি না আসে, তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা তো বা হল খোলা তো সম্ভব না। নতুন যোগ্য প্রশাসন নিয়োগের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি দেন তারা। এর আগে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এবার দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। শনিবার সকাল 9টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন তারা। ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানান কর্মচারীরা। আমরা দাসপ্রথা থেকে মুক্তি চাই। আমরা মাস শেষে বেতন পাই না, কোম্পানি আমাদের ঠিকভাবে বেতন দিচ্ছে না, বৈষম্যর শিকার হয়ে থাকতে চাই না। বিগত 10 বছর যাবত আমি এলজিতে সার্ভিস দিচ্ছি, তারপরে আমার বেতন এখনো বাড়ে নাই। আমরা যেহেতু অফিস থেকে একবার রাস্তায় নেমেছি, আমাদের দাবি আমরা আদায় করে তারপরে এই রাস্তার দিকে যাব। বিকেল 3টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে আশ্বাস না পাওয়ায় কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হন। পরে কর্মচারীদের সংগঠন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিলকরণ সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। যেহেতু আমরা এখন একটি দিক নির্দেশনা পেয়েছি এবং আমাদের মেসেজটি উনি অবগত হবেন মর্মে ওনার ব্যক্তিগত সহকারী এবং প্রেস সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। আগামী 15 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তীতে আবারও কর্মসূচি নিয়ে মাঠে নামবেন বলে ঘোষণা দেন আউটসোর্সিং কর্মচারীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে যারা কাজ করছিলেন তারা বিভিন্ন সময় নানা ধরনের বৈষম্যের কথা বলছিলেন এবং সেই বৈষম্য এড়াতে আজকে সকাল থেকে শাহবাগ মোড়ে তারা আন্দোলন করছিলেন এবং সবশেষ বিকাল 4টার দিকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনার সামনে এসে উপস্থিত হন এবং তাদের দাবিগুলো জানান এবং প্রথমে তাদের কাছ থেকে যে স্মারকলিপি ছিল সেটি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব এসে গ্রহণ করেন। তারপরে যেটি হয়েছিল, তাদের যে সমন্বয়করা আছেন তারা বলছিলেন যে যেহেতু দাবি
দাবি তারা নিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছিলেন যে যেসব মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করছেন সেসব মন্ত্রণালয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। তবে গণ আন্দোলনের মতন করে বিভিন্ন জায়গা থেকে যারা আসছিলেন তারা আজকেই সমাধান চাচ্ছিলেন এবং তারপরে কিছুক্ষণ আগে এই যারা আসলে তাদের দাবি দাবা নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আউটসোর্সিং কর্মীরা এসেছিলেন তবে দাবি দেওয়ার মুখে তারা পরবর্তীতে 4 জন সমন্বয়ককে যমুনায় পাঠানো হয় এবং সেখানে প্রধান উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছে এবং সেই জায়গা থেকে তারা আশ্বস্ত হয়েছেন তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে নানা আলোচনা হবে, পাশাপাশি তাদের আউটসোর্সিং এ যারা কর্মরত আছেন তাদের চাকরি কোনোভাবেই যাবে না এবং তারা এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং বিভিন্ন জায়গা থেকে যারা নানা সময় নানা বৈষম্যের শিকার হচ্ছিলেন, বিশেষ করে যারা মাসের পর মাস বেতন বকেয়া ছিল তাদের এই বেতন বকেয়ার ব্যাপারেও আশ্বস্ত হয়েছেন। এই ধরনের সমস্যা সামনে কিভাবে সমাধান করা যায় সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। সমন্বয়করা পরবর্তীতে এসে তাদের যারা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন। সমন্বয়ক যে কথাগুলো বলেছেন সেই কথার প্রেক্ষিতে তারা এই জায়গাটি এই মুহূর্তে ছেড়ে দিয়েছেন এবং তারা যখন এই জায়গাটিতে অবস্থান করছিলেন যান চলাচল কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছিল। পরবর্তীতে এই মুহূর্তে এই কর্মসূচি পালনকারীরা যখন জায়গাটি ছেড়ে দেন তারা আসলে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়ে যায় এবং আন্দোলন কর্মসূচি পালনকারীর অধিকাংশ মানুষজন এখন সরে গেছেন এবং তারা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সাধুবাদ জানিয়েছেন। তাদের ন্যায্য যে অধিকার, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় তারা যেভাবে শোষিত হয়েছেন সেই শোষণের কথা তারা যেভাবে বলছিলেন আমাদেরকে, যেহেতু এই ব্যাপারে একটি সমাধান এসেছে এবং তারা এটিকে চাকরি স্থায়ীকরণ আগ পর্যন্ত আশ্বস্ত এবং এই সমাধানে তারা আপাতত সন্তুষ্ট, সেই ব্যাপারে তারা অন্তর্বর্তী সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন, একই সাথে প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানিয়েছেন। তো আমার কাছে যমুনার সামনে থেকে ছিল এই সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। বকেয়া 5 কোটি টাকা আদায় সহ চাকরিতে পুনর্বহাল করার দাবিতে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সামনে মানববন্ধন করেছে সংগঠনটির চাকরিচ্যুত 60 জন কর্মকর্তা ও তাদের পরিবার। এ সময় তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে এফবিসিসিআই অফিসে স্মারকলিপি দেন। মামলা চলমান থাকা আইনগত দিক বিবেচনা করে দাবি পূরণের আশ্বাস দিয়েছে এফবিসিসিআই বর্তমান পরিষদ। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন। শিল্পায়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন সহ দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটি। 2019 থেকে 2021 মেয়াদকালের পরিচালনা পর্ষদে প্রেসিডেন্ট হিসেবে শেখ ফজলে ফাহিম দায়িত্বে থাকাকালে 2020 সালে সংগঠনের ব্যয় সংকোচনের নামে 62 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি ছাড়তে বাধ্য করে এফবিসিসিআই। ওই সময় চাকরি হারানো কর্মীরা শনিবার সকালে মানববন্ধন করেন। এ সময় তারা তাদের ন্যায্য পাওনা দাবি করেন, চান চাকরিতে ফেরার সুযোগ। আমি যখন রিজাইন করছি তখন ওরা আমাকে ছাড়ে না, ওনাদের ছাড়তে আমাকে ছাড়ে না, এখন আমাকে এমনভাবে আঘাতে অল্প কয়টা টাকা দিয়ে বিদায় করছে, দিতে আমি চলতে পারি না, আমি ভীষণ অসুস্থ। 20-30 লক্ষ টাকা কমপক্ষে আমাকে 24 বছরে আমি পাওনা হয়েছি, তাতে আমি পাইছি 4 ভাগের 1 ভাগ। তাদের দাবি, বেআইনিভাবে চাকরি হারানোর পর থেকেই তারা ভুগছেন আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণায়। পিয়ন থেকে একদম টপ টু বটম পর্যন্ত একই ফর্ম, সবাইকে গণহারে সে রিজাইনের সিগনেচার নিয়ে নিল। এটা ভিতরে কি লেখা আদৌ আমরা কিন্তু দেখতে পারিনি। টোটাল পাওনা তার মাত্র 1/4, 25% মাত্র 25 ভাগ টাকা দিয়ে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়। এ সময় তাদের দেয়া স্মারকলিপি গ্রহণ করে এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদ। দেয়া হয় আইনগত দিক বিবেচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস। মামলা চলা থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি না, এটা সাবজুডিস হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হয়েছে আজকে যে তারা মামলাটা প্রত্যাহার করে নেবে, কোনো বাধা বিঘ্ন না থাকে। আমি আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, উনিও তাদের প্রতি সহানুভূতিশীল। আসলে আমাদের পুরো পরিষদ তাদের প্রতি সহানুভূতিশীল। আমরা আশা করি একটা ফয়সালা হবে। 72 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন মানববন্ধনকারীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছেন। রাওয়ালপিন্ডি টেস্টের আগে ধাক্কা, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার মাঝেই ইনফর্ম ওপেনার জয়ের ইনজুরি। স্কোয়াডে থাকা সাদমান ছাড়াও বিকল্প হিসেবে বিবেচনায় এ দলের বিজয় ও দীপু। ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রাজধানীর সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে খাগড়াছড়ি আলুটিলা সড়কের সাপমারা এলাকায় হঠাৎই পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এতে আটকা পড়ে বেশ কয়েকটি যানবাহন। বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানীর সঙ্গে সড়কের চট্টগ্রামের যোগাযোগ।
ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাটি সরানোর কাজ শুরু করে। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেই কক্সবাজারের সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড সংস্থা। সাগর উত্তাল, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে কূলে। আবহাওয়া অনেকটা বৈরী, মাঝে মাঝে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। আর সৈকতের বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল নিশানা। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করায় কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সৈকতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে। কেউ সাগরের ঢেউয়ের সঙ্গে, কেউ বা আবার বালিয়াড়িতে খেলছেন। ওয়েদারটা অনেক সুন্দর চলতেছে, যার কারণে আসলে রোদও নাই আর ঠান্ডাও না, অনেক সুন্দর একটা ওয়েদার, খুব মজা করতেছে। গত এক মাসে আমাদের অনেক মনের উপর দিয়ে অনেক চাপ চলে গিয়েছে, তো এই জন্যই আমরা শুক্র শনিবারটাকে বেছে নিয়েছি। তো একটু ঝোড়ো আবহাওয়া আছে, তারপর আমাদের খুব ভালো লাগছে। পর্যটকের আগমনে সৈকত পাড়ে ব্যস্ততা বেড়েছে ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক এবং ঘোড়াওয়ালাদের। তারা বলছেন চিরচেনা রূপে ফিরছে সমুদ্র সৈকত, চাঙ্গা হচ্ছে ব্যবসা। প্রায় এক মাস আমাদের কি ব্যবসা সুন্দর ছিল, পর্যটক শূন্য থাকায়, তো আমরা খুব কষ্টে ছিলাম যারা ব্যবসায়ী আছি। এখন আমরা আশা করতেছি সেই এই কষ্ট আমরা কি লোকসান কাটিয়ে উঠতে পারবো। রোজগারও ভালো হচ্ছে, আগে এতবার ছিল না, মানুষজন আসছিল না, সব অসুবিধা ছিল, এখন আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। এদিকে সাগর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্র স্নানের 3টি পয়েন্টে নিরাপত্তা দিচ্ছেন লাইফগার্ডের সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশও। কিন্তু কক্সবাজারের হাজার হাজার পর্যটক আবার আসা শুরু করেছে। এই ক্ষেত্রে আমরা লাইফগার্ডরা সেফটি মেসেজ দিচ্ছি এবং তাদেরকে ফিজিক্যালি যে পানিতে যে বলতেছি আপনারা এই সাইডে গোসল করিয়েন না, এই সাইডে করেন। এরপরেও লোকজন যারা কথা শুনতেছে না, এরা কিন্তু বিপদে পড়তেছে। গত শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের মরদেহ শনিবার সকালে সৈকতের কলাতলি পয়েন্ট থেকে উদ্ধার করা হয়। সময় সংবাদ, কক্সবাজার। মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার প্রেক্ষিতে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাব, বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্স, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বৈঠক অনুষ্ঠিত হয়। শাহজালাল বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্টওয়ে দিয়ে স্ক্যান করা হচ্ছে। প্রয়োজনে লক্ষণযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক রোগ হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এছাড়া আগমনের 21 দিনের মধ্যে এমপক্সের লক্ষণগুলো দেখা দিলে যাত্রীদের 10655 নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে। দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরেই এই সতর্কতার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। রাজধানীর বাজারে আবারও চড়া কাঁচা মরিচের ঝাঁজ। একদিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি মরিচের দাম 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। খুচরায় দাম ছুঁয়েছে 400 টাকা। মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। শুক্রবারও রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হয়েছে 240 থেকে 260 টাকায়। একদিনের ব্যবধানে শনিবার সেই মরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, যার খুচরা বাজার দর ছাড়িয়েছে 350 টাকা। রাজধানীর মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। এছাড়া এদিন অন্যান্য সবজির মধ্যে করলা 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50 থেকে 60 টাকা, পেঁপে 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ 100 থেকে 110 টাকা আর আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলে অধিকাংশ দামই চড়া। তবে বিক্রেতাদের গলায় উল্টো সুর। তাদের দাবি বাজার আগের তুলনায় কমতির দিকে। ওই রকম কোনো দাম কমে নাই, আগেও পটল কিনছে 60 টাকা, এখনো পটল 60 টাকা। কি কারণে বাড়লো, যদি সরকার তদারকি করতো, কি কারণে বাড়ার কারণটা কি? আপনি ধুন্দুল 50 টাকা, পেঁপে 25 টাকা, আর বেগুন হলো 50 টাকা, সিজিঙ্গা 40। দেশি বেশি 110 টাকা, ইন্ডিয়ান বেশি 100 টাকা, আলু বেশি খুচরা বেশি 60 টাকা, পাল্লা হিসাবে বেচলে বেশি 56 টাকা। এদিকে শনিবারও শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন, শিক্ষার্থীদের তদারকিতে দ্রব্যমূল্যে কমতির হাওয়া লাগলেও অনেক জায়গায় কারসাজি করে বিক্রেতারা পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন। আজকে আসছি স্যারকে নিয়ে, দেখা যাক আজকে ভালো কিছু হবে, আগামীকাল থেকে হয়তো এর প্রভাবটা আমরা পাবো বাজারে। আশা করছি যে এই নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোর দাম পর্যায়ক্রমে আরো কমে আসবে এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার
মধ্যেই আসবে। অন্যান্য যে বাজারগুলোতে আমরা দেখেছি ব্রয়লার মুরগি 140 টাকা সর্বোচ্চ রেটে বিক্রি হচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম 170 টাকা কেজি, কিন্তু তাদের কোনো ক্যাশ মেমো এরা দেখাতে পারছে না। এটি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 70 টাকা ও সোনালী মুরগি 260 টাকায়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় প্রাণচাঞ্চল্য ফিরছে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় নতুন করে দাম বাড়েনি কোনো নিত্যপণ্যের। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। পর্যায়ক্রমে আরো স্বাভাবিক হলে আরো ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। বুকিং দেয়া বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে। 142 টাকা এবারে লিটার পরে আর কি সয়াবিন খোলাটা সরবরাহ একদম প্রচুর, দাম প্রতিদিন 20 টাকা 30 টাকা প্রতি মনে কাটতেছে। এছাড়া বর্তমানে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফলে সরবরাহ বেশি থাকায় দামও নিম্নমুখী নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। এছাড়া কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে রসুন ও আদার দামও। স্থিতিশীল আছে ডালের দরও। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 90 হতে 95 পর্যন্ত বিক্রি হচ্ছে। মটর ডাল বিক্রি হচ্ছে বর্তমানে 69 থেকে 70 টাকা, মসুর ডাল বিদেশিটা 100 থেকে 102 টাকা। চাকতাই খাতুনগঞ্জে প্রায় 5000 দোকান, আড়ত ও গুদামে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে সরবরাহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে বেচাকেনাও। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি নগদ অর্থ সংকট নিরসন, পাশাপাশি পুলিশি পাহারা বাড়ানো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গুলির সামনে বুক পেতে দেয়া আবু সাইদ কিংবা আহত শিক্ষার্থীর মর্মস্পর্শী সংলাপ। ছাত্র আন্দোলনের রাজপথে ঘটে যাওয়া এমন নানা ঘটনা ফুটে উঠেছে রাজধানীর দেয়ালে দেয়ালে। সঙ্গে যোগ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি প্রসঙ্গ। আর এসব নিয়েই রাজধানীতে শুরু হয়েছে গণ দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি। একদল গাইছে গান, আরেক দলের হাতে রং তুলি, চক পেন্সিল। এ থেকে দেয়ালে যে চিত্র ফুটে উঠছে তাতে প্রকাশ পাচ্ছে নানা প্রতিবাদী স্লোগান ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে এ কাজ চলবে সায়েন্স ল্যাব পর্যন্ত। আমরা শেখ হাসিনার বিচার চাই। যে পর্যন্ত না এই বিচার হবে সে পর্যন্ত আমরা গণগ্রাফিটি আঁকতে থাকবো। আমরা চাচ্ছি আমাদের শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা যেন আমরা পেয়ে থাকি। আমরা এখানে করতেছি যেন সবাই দেখে এবং তাদের মনের মধ্যে এই কথাটা যেন জেগে ওঠে। যে স্বৈরাচারী সরকার যার পতন হয়েছে তার তো বিচার হয়নি, তো তাকে অবশ্যই আইনি আওতায় আনতে হবে খুব তাড়াতাড়ি। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেয় আবু সাইদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি ফুটে উঠেছে ঢাকার দেয়ালগুলোতে। এছাড়া ধর্ষকের ফাঁসির দাবি, পাহাড়ে শান্তিসহ দেশের বিভিন্ন ইস্যুতে দেয়ালে প্রতিবাদ, প্রতিরোধ আর প্রত্যয়ের বাণী ফুটিয়ে তুলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগের যে যা আছে ওগুলো সব উঠায় আমরা নতুন করে দেশ গড়তে চাইতেছি। আমরা একটা মেসেজ তৈরি করব, যে মেসেজটা দিয়ে মানে পথে যারা আসবে যাবে দেখে এটা যেন ইন্সপায়ার হয়। এখানে একজন মহিলা তার শাড়ির আঁচল দিয়ে হচ্ছে একজনকে ফাঁসি দিচ্ছে, আর কি মেনলি বোঝাতে চাচ্ছি যেটা রেপিস্টদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত হচ্ছে ফাঁসি দেয়া। আঁকিয়েদের আশা তাদের এসব কাজ সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের, আর তা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আগামী প্রজন্ম। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা রঙিন হয়েছে দেয়ালচিত্রে। অলিগলিতে আঁকা প্রতিবাদী স্লোগান সম্বলিত সব চিত্র নজর কাটছে পথচারীদের। প্রতিবাদ ও বিপ্লবের ভাষা এতদিন নানাভাবে চোখে পড়লেও নতুন রূপে ধরা দিল শিক্ষার্থীদের গ্রাফিতির মাধ্যমে। এবার চট্টগ্রামে দেখা গেল একদল মাদ্রাসা ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ইসলামিক গ্রাফিতি, যেখানে কোনো ছবি আর অবয়ব না থাকলেও ইনকিলাব ও ইন্তিফাদার মতো নানা সংগ্রামী শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা জুলুম, নির্যাতন ও অধিকারের বিষয়গুলো।
ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে চট্টগ্রাম নগরীর জিসি মোড়, বহদ্দাহাট ও চকবাজারে শিক্ষার্থীরা নিপুণ হাতে দল বেঁধে এঁকেছেন এসব ইসলামিক গ্রাফিতি, যেটিকে তারা বলছেন সাংস্কৃতিক বিপ্লব ও পাশাপাশি সৌন্দর্যের প্রতীক। তারা এই সংস্কৃতি ছড়িয়ে দিতে চান সারা দেশে। আরবিতে যে গ্রাফিতি এত সুন্দর করে করা যায়, এই শিল্পটাকে বাংলাদেশে পরিচয় করার জন্য মূলত আমরা এটা করছিলাম। সুস্থ একটা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য হচ্ছে মূলত এই গ্রাফিতি। আর চোখ জোড়ানো ব্যতিক্রমী ধাঁচের ইসলামিক ও আরবি গ্রাফিতি নজর কেড়েছে সবার, ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এসব গ্রাফিতি এখন শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। সবাই পতাকা লিখে হাতের ছাপ দেয়, তো আমরা অ্যারাবিকটার মাধ্যমে একটু পরিবর্তন নিয়ে আসি। এই এক্সপেকটেশনের বাইরে যে এত মানুষ আমাদেরকে ভালোবাসা দিবে, এত মানুষ আমাদেরকে সাপোর্ট দিবে, আলহামদুলিল্লাহ এটা আমাদের ফুল টিম এটার জন্য সবার কাছে কৃতজ্ঞ। ইসলামী গ্রাফিতির ধারাটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খুবই জনপ্রিয়। গ্রিকদের পর মিশর ও আব্বাসীয় সাম্রাজ্যে এটির প্রচলন শুরু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চলছে চিকিৎসক ধর্মঘট। 24 ঘন্টার কর্মবিরতিতে জরুরি বিভাগ চালু থাকলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি রাজ্য সরকারের পদত্যাগের দাবি জানান তারা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় তোলপাড় ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে চলছে কর্মবিরতি। দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার সকাল 6টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে শুরু হয় 24 ঘন্টার ধর্মঘট। চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি হত্যার প্রতিবাদে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। চলছে বিক্ষোভ সমাবেশ। নৃশংস ওই হত্যার ঘটনায় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন নানা শ্রেণী পেশার মানুষ। যাকে অ্যারেস্ট করা হয়েছে এটা স্পষ্ট পরিষ্কার যে সে একা দোষী হতে পারে না, বাকি দোষী এখনো ঘুরে বেড়াচ্ছে সমাজে, সেই খুনিরা, সেই ধর্ষকরা। যে আসামিগুলো এরকম নোংরামি কাজ করেছে, হ্যাঁ, এটা আমরা প্রতিবাদ চাই, ওনাদের সাজা হোক। এখনো পর্যন্ত তার মীমাংসা হলো না কেন? খুনি এখনো ধরা পড়লো না কেন? ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বাম সংগঠনগুলো। ধর্মঘটের কারণে বহির্বিভাগ সহ অন্যান্য সব সেবা বন্ধ থাকলেও চালু রয়েছে জরুরি বিভাগ। চিকিৎসা সেবা ব্যাহত হয়, চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এরই মধ্যে হত্যার তদন্ত কাজ শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সিবিআইয়ের একটি তদন্তকারী দল। এছাড়া হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র বিশেষায়িত হাসপাতাল এই এসএসকেএম হাসপাতাল। গোটা রাজ্যের হাজার হাজার চিকিৎসা প্রত্যাশী রোগীরা আসেন এখানে চিকিৎসা করতে, কিন্তু আরজিকরের এই নারী চিকিৎসককে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে, এই ঘটনায় গোটা ভারতের নাগরিক সমাজের সঙ্গে একই রকম ভাবে ফুঁসে উঠেছেন চিকিৎসকরাও। আর চিকিৎসকদের ডাকে এই ধর্মঘটে এখন নাকাল চিকিৎসা ব্যবস্থা। তবুও আগত রোগীরা বলছেন যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কলকাতার এসএসকেএম হাসপাতালের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পাকিস্তান টেস্টের আগে বড় ধাক্কা টাইগার শিবিরে। শেষ মুহূর্তে অনিশ্চিত ইনফর্ম ব্যাটার মাহমুদুল হাসান জয়। ইসলামাবাদে দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে চোটে পড়েন এই ওপেনার। রোববার এমআরআই পরীক্ষার পর ঠিক হবে তার ভবিষ্যৎ। যদিও এরই মধ্যে বিকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ দলের হয়ে বিজয় দীপুরা পাকিস্তানে অবস্থান করলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স সন্তোষজনক নয় নির্বাচকদের জন্য। রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে দুঃসংবাদ টাইগার শিবিরে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে অনিশ্চিত মাহমুদুল হাসান জয়। ইসলামাবাদে এ দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে চোট পান জয়। প্রথম ইনিংসে দলের অর্ধেকেরও বেশি রান করা এই ওপেনার সেই চোটের কারণে নামতে পারেননি দ্বিতীয় ইনিংসে।
জয় ছিটকে গেলে বড় ধাক্কাই লাগবে টাইগার শিবিরে। ব্যাটারদের অফ ফর্মের ধারাবাহিকতার মাঝে এই ক্রিকেটারই ছিলেন টপ অর্ডারে বড় ভরসার নাম। কদিন আগে ডারউইনে পাকিস্তান শাহিনসকে হারানোর ম্যাচে ব্যাট বল দুই বিভাগেই পারফর্ম করেছিলেন সামনে থেকে। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি তাই কারা হবেন তা নিয়ে চলছে এখন চিন্তা ভাবনা। মূল স্কোয়াডে সাদমান ইসলাম ও জাকির হাসান থাকলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স স্বস্তির নয়। এ দলের হয়ে জাকির প্রথম ইনিংসে ফেরেন রানের খাতা না খুলেই, দ্বিতীয় ইনিংসেও বোল্ট, রান করেন মাত্র 33। অন্যদিকে সাদমান আছেন মূল দলের সঙ্গে। এ দলের হয়ে না খেললেও কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলেছেন দুটি 4 দিনের ম্যাচ। সে 4 ইনিংসে 50 মাত্র একটি। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও বেশ পুরনো। রাওয়ালপিন্ডিতে একাদশে জায়গা পেলে সাদমান বাংলাদেশ মূল দলের জার্সি গায়ে চাপাবেন দীর্ঘ 29 মাস পরে। একদিকে টেস্ট ক্রিকেটের মলিন পারফরমেন্স, অন্যদিকে জয়ের ছিটকে যাওয়া। নিশ্চিতভাবেই এই ম্যাচের আগেই ব্যাকফুটে অতিথিরা। এ দলের ব্যানারে মুশফিক মমিনুলদের পারফরমেন্স আরও ভয় বাড়িয়েছে। রাওয়ালপিন্ডিতে টাইগারদের পরিণতি কি হতে পারে সেটাই আপাতত বড় ভাবনা। সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলির আঘাতে ইনফেকশনে মৃত্যুর ঝুঁকিতে আন্দোলনকারী অনেক শিক্ষার্থী। সরকারি খরচে চিকিৎসার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই ছিল সময় সংবাদে। এরপর থাকছে বাংলা সময়, সঙ্গে থাকুন সময়ের।